কথাটা মনে মনে বলে চারু। মামুন নিজের মতো বলতে থাকে, আমি যাকে ভালোবাসি সে ভালো আছে, এটাই আমার জন্য যথেষ্ট। আমি ভালোবাসি বলে তারও আমাকে ভালোবাসতে হবে, ভালোবাসায় এমন কোনো শর্ত নেই। শর্ত দিয়ে ভালোবাসা হয় না চারু। তুমি ছোট মানুষ, তাই এত কিছু বুঝবে না তুমি। ভালো লাগাকে ভালোবাসা মনে করতেছো। মামুনের কথায় মাথা ঝাঁকায় চারু। মাথা ঝাঁকাতে ঝাঁকাতেই বলে, ভালো লাগা আর ভালোবাসার পার্থক্য আমি বুঝি মামুন ভাই, বরং আপনি নিজেই জানেন না আসলে কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। আপাকে আপনি কোনোদিন ভালোবাসেননি, শুরু থেকেই আপাকে আপনার ভালো লাগতো। সেই ভালো লাগা কি ভালোবাসা মনে করছেন? আদৌতে আপনি আপাকে ভালোবাসেন না, কখনো বাসেন নেই। চারুর কথা শুনে খানিকটা তবদার মতো খায় মামুন। তৎক্ষণাৎ জবাব দিতে হিমশিমও খায় সে। তাকে চুপ করিয়ে দিয়ে চারু আবার বলে, আপনার কি আপার জন্য মরে যাইতে মন চায় মামুন ভাই? এই যে আপাকে বিয়ে করবেন বলে রাত দিন এক করে স্বপ্ন দেখলেন, অথচ আচমকায় একদিন আরেকজনের সাথে আবার বিয়ে হয়ে গেল। আপা এখন আরেকজনের বউ, কয়দিন পর বাচ্চার মাও হবে। এসব ভাবলে কি আপনার মরে যেতে মন চায় না? ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, মরে যাওয়া এত সহজ না চারু। যে কথা বলা যত সহজ, সে কাজ করা ততটাই কঠিন ও অসম্ভব। আপনি ভুল বললেন মামুন ভাই, মরে যাওয়া মোটেও কঠিন কিছু না। আমি এক্ষুনি আপনাকে সেটা প্রমাণ করে দেখাতে পারবো। বলেই চারু এক মুহূর্ত দাঁড়ায় না, পেছন দিকে ঘুরে মেইন রোডের দিকে হাঁটা ধরে। খানিকক্ষণ আগে যে পথ ধরে এসেছিল সেই দিকেই আগায়। চারুর আচমকা কাণ্ডে কয়েক মুহূর্ত ভেবা চ্যাকা খেয়ে তাকিয়ে রয় মামুন। চারু খানিকটা এগিয়ে যাবার পর মামুনের হদিশ হয় সে আসলে কি করতে যাচ্ছে। বুঝতে পেরে আর মূর্তির মতো দাঁড়িয়ে থাকে না সে, দ্রুত সামনের দিকে কদম বাড়ায়। চারু মেইন রোডের কাছাকাছি এগিয়ে গিয়ে কিছু একটা করে ফেলার আগেই পেছন থেকে তার হাত ধরে আটকে ফেলে মামুন। আতঙ্কে তার বুকের ভিতরটা ধুপধাপ করছে। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি পাগলামি করতেছো চারু তুমি? মামুনের চোখে চোখ রেখে চারু বলে, আপনি আমাকে ভালোবাসেন না, কোনোদিন বাসবেনও না, ভাবলেই আমার মরে যেতে মন চায় মামুন ভাই। কি যা তা বলছো এগুলো তুমি চারু? আপনি আমাকে বিয়ে করবেন মামুন ভাই? চারুর আচমকা প্রশ্ন শুনে এবারে পুরোপুরি তবদা বনে গেছে বেচারা। শেষবারের মতো হোক আর যাই হোক, চারুর সাথে দেখা করতে আসা একদম উচিত হয়নি তার। আগের বার দেখা করার পর সে বুঝতে পেরে গিয়েছিল চারু তাকে পছন্দ করে, এমনকি বাড়াবাড়ি রকমের পছন্দ করে। কিন্তু সে মনে প্রাণে তার মায়াকেই চেয়েছে সব সময়। এই জীবনে মায়া ছাড়া অন্য কাউকে জায়গা দেওয়ার কথা ভাবতেই পারে না। সেখানে চারু তো প্রশ্নই আসে না। তবুও মনে হয়েছিল একেবারে শিফট করে যাবার আগে শেষবারের মতো চারুর সাথে দেখা করা উচিত। কিন্তু এমন কিছু হবে জানলে ভুলেও দেখা করতে আসতো না সে। যেমন চুপচাপ বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল এক রাতের অন্ধকারে, তেমন চুপচাপ আর এক রাতের আধারেই চলে যেত সে চিরচেনা এই শহর ছেড়ে। সেটাই হয়তো ঠিক হতো। নিজেকে সামলে নিয়ে মামুন বলে, তোমার মাথা নষ্ট হয়ে গেল চারু? আপনি আমাকে বিয়ে না করলে আমি এক্ষুনি গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়বো বলে দিচ্ছি। যা বলেছে তা করে দেখাতে মামুনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে চারু। এতে মামুনের হাতের বাঁধন আরো শক্ত হয়। চারুকে টেনে ধরে সে কাছাকাছি। আচমকা কি হয় তার কে জানে। চারু মামুন দুজনেই কিছু বুঝে ওঠার আগে কষিয়ে এক থাপ্পড় লাগায় মামুন চারুকে। আচমকা থাপ্পড় খেয়ে যেন নড়তেও ভুলে গেছে চারু। মুখে কোনো রাগ করে না সে, কেবল নিঃশব্দে দু চোখ গলে গাল বেয়ে পানি ছুটতে লাগে। হঠাৎ এমন কাজ কেন করলো মামুন নিজেও জানে না। নিজের ওপরেই এখন বিরক্ত সে। চারুর হাত ছেড়ে দিয়ে নিজের চুলে হাত চালায়। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বাড়ি যাও চারু, পাগলামি বাদ দিয়ে বাড়ি যাও। মুখে কিছু বলে না চারু, কেবল মাথা ঝাঁকায় আর একটা নিঃশ্বাস ছেড়ে বলে, প্লিজ চারু বাড়ি যাও, আমারে এমন কঠিন পরীক্ষায় ফালাইও না, তোমার দোহাই লাগে। আপনি আমাকে বিয়ে না করলে আজকে না হয় অন্যদিন একদিন ঠিকই আমি মরে যাব মামুন ভাই। মামুনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরে চারু। পেছনে মামুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। মনের ভেতর ভয় জাগে তার, যদি সত্যি সত্যি চারু কিছু একটা করে ফেলে
চোখের পানি আড়াল করার চেষ্টা করে বাড়িতে প্রবেশ করে চারু, কিন্তু চোখের পানি যেন থামতেই চায় না তার। চারুকে অমনভাবে মাথা নিচু করে ঘরে ঢুকতে দেখেই সন্দেহ হয়েছিল নার্গিস বেগমের কিছু একটা ঠিক নেই। মেয়ের পেছন পেছন ঘরে এলে দেখতে পান এই অবেলায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে সে। চারু শব্দ না করলেও ওর শরীরের ফোপানি নার্গিস বেগমের দৃষ্টি এড়ায়নি। ডাকতে চেয়েও চারুকে ডাকেন না তিনি। চিন্তিত ভঙ্গিতে নিজের ঘর থেকে বেরিয়ে আসেন। আচমকা কি হলো সেটাই ভেবে পাচ্ছেন না। ঘর থেকে বের হওয়ার মুখেই খালার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় চয়নের। খালার কপালে চিন্তার ছাপ দেখে ব্যস্ত হয়ে জানতে চায়, কি হয়েছে খালা? কি বলবেন বুঝে পায় না নার্গিস বেগম। চয়নকে বলা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছেন না। লিখন চয়ন দুজনেই তাদের দুই বোনের সব বিষয়ে ভীষণ পাগলাটে ধরনের। জানতে পারলেই ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু আড়াল করতেও নার্গিস বেগমের মন সায় দিচ্ছে না। তাছাড়া চারুর কি হয়েছে সেটাই তিনি ঠিকঠাক জানেন না। সংকোচ করেও চারুর কথাটা চয়নকে বলেন। সবকিছু শুনে চয়ন খালাকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না খালা, আমি দেখতেছি। আপাতত ওরে কিছুক্ষণ নিজের মতো থাকতে দাও, আমি বাড়ি ফিরে কথা বলবো। কি হয়েছে আমি দেখতেছি, তুমি টেনশন করো না। ব্যস্ত হয়ে এয়ারপোর্টের এদিক থেকে সেদিক দৌড়াচ্ছে লাবিব। টেনশন ও চিন্তায় বুকের ভিতর ধড়পড় করছে তার। ইতিমধ্যেই কপাল ঘামতে শুরু করেছে লাবিবের। ব্যস্ত ভঙ্গিতে নিজের চুলে হাত চালায় সে। একবার এদিক তাকায় আর একবার অন্যদিকে, যদি কাঙ্ক্ষিত মানুষটার দেখা মেলে এই আশায়। হাত ঘড়িতে সময় দেখে নেয়। খুব বেশি একটা দেরি হয়নি তার। তবুও মনের গহীনে একটা শঙ্কা রয়েই যায়, হয়তো মানুষটা চলে গেছে। শেষবারের মতো তাদের দেখা হবে না। এই জীবনে হয়তো সে আর নিজের মনের কথা বলার সুযোগটা পাবে না। মনের ভেতর সুপ্ত যে আশা নিয়ে এসেছিল সে তা নিরাশায় রূপান্তরিত হতে শুরু করেছে লাবিবের। পরাজয়টা স্বীকার করেই নিয়েছে সে। এছাড়া তো আর কোনো উপায় নেই তার কাছে। লাবিব? আচমকা নিজের নাম শুনে পেছনে ঘুরে তাকায়। তানিয়াকে দেখতে পেয়েই ফস করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে। তানিয়া বুঝতে পারে না কি করা বা বলা উচিত তার এই মুহূর্তে। ওয়েটিং এরিয়াতে বসে নিচের ফ্লাইটের সময় হবার জন্য অপেক্ষা করছিল সে। এতক্ষণে তার প্লেনে থাকার কথা ছিল, কিন্তু আসার পরে জানতে পারে তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা ডিলে হয়ে গেছে ফ্লাইটটা। অন্যথায় এই মুহূর্তে তানিয়া এখানে থাকতো না। কিছুক্ষণ আগেই তার ফোনে রৌনক কল দিয়েছিল। আসার আগেই রৌনকের সাথে দেখা হয়েছে তার। তাই এই সময় রৌনকের নম্বর থেকে কল পেয়ে খানিকটা অবাকই হয় সে। ইচ্ছে করেই কাউকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে আসেনি তানিয়া। বিশেষ করে মিম ও মিসকাতকে না আনার জন্যেই কাউকে আনেনি সে। ওরা এয়ারপোর্ট এলে কিছুতেই ছেলে মেয়েকে রেখে যেতে পারতো না সে। ওদের দুজনের জন্মের পর কখনো ওদের রেখে একদিনের জন্যেও কোথাও থাকেনি সে। তানিয়ার মনে আছে কোম্পানির একটা জরুরি কাজে একবার তাকে 3 দিনের জন্য চট্টগ্রাম যেতে হয়েছিল। তখন মিম মিসকাতের বয়স মাত্র 15 মাস চলে। রৌনক তাকে বলেছিল তার যাবার প্রয়োজন নেই, তার বদলে হয় সে নয় অন্য কেউ একজন চলে যাবে। কিন্তু তানিয়া চায়নি নিজের কাজটা অন্যের উপর চাপিয়ে দিতে। এছাড়া অনেকেই বলেছিল বাচ্চা হবার পর তানিয়া আর আগের মতো কাজ করতে পারবেন না। তানিয়া কখনো চায়নি এই কথাটা সত্যি হোক। তাই 15 মাসের মিম মিসকাতকে নিয়েই চট্টগ্রাম গিয়ে কাজ সেরে এসেছিল সে। মিম মিসকাতের পরীক্ষা শেষ হলেই রৌনক নিজে গিয়ে ওদের তানিয়ার কাছে দিয়ে আসবে কিছু দিনের জন্য। রৌনকের কল রিসিভ করে ফোন কানে তুলেই তানিয়া জিজ্ঞেস করলো, এনিথিং রং? থ্যাংক গড তোমাকে পাওয়া গেল। কি হয়েছে বলো তো? তোমায় শেষবারের মতো দেখা করে কিছু বলার জন্য কেউ একজন হন্য হয়ে এয়ারপোর্টের এই মাথা থেকে সেই মাথা দৌড়াচ্ছে। কাইন্ডলি তাকে একটু দেখা দাও। কার কথা বলছো বলো তো? একটু আশেপাশে দেখলেই বুঝবে। আমি নাম বলছি না, তুমি একটু দেখো, তাকে দেখলেই বুঝতে পারবে। আর শুনো। শুনছি, বলো। কি বলতে চাই একটু মন দিয়ে শুনো প্লিজ। আচ্ছা ঠিক আছে। তানিয়ার হ্যান্ড পার্সে থাকা পানির বোতলটা লাবিবের দিকে এগিয়ে দেয়। এক মুহূর্ত সময় বিলম্ব না করে তানিয়ার হাত থেকে পানির বোতলটা নিয়ে কয়েক ঢোক পানি খায় সে। বোতলটা ফিরিয়ে দিতেই তানিয়া জিজ্ঞেস করে, তুমি এখানে? বলতে এসেছি। আমি শুনছি।
এক মুহূর্ত সময় নিয়ে লাবিব বলে, আমি আপনাকে ভালোবাসি। তানিয়া চলে যাচ্ছে। তার যাবার পথের দিকে তাকিয়ে আছে লাবিব। বুকের ভেতরটা অদ্ভুত এক না পাওয়ার আচ্ছন্ন হয়ে থাকলেও ভালো লাগছে তার। শুরু থেকেই সে জানে এমন একজনকে সে তার মনের আসনে বসিয়েছে, যাকে হয়তো কখনো সে পাবে না। এই মানুষটাকে কখনোই নিজের করে ছুঁয়ে দেওয়া তো দূরের কথা, পাওয়া হবে না জেনেও ভালোবেসেছে। ভালোবাসা এমনই, ভালো ক্ষতির হিসেব করে ভালোবাসা হয় না। ভালোবাসা এমন এক অনুভূতি যার উপর আমাদের কোনো জোর নেই। চাইলেই যেমন কাউকে আমরা ভালোবাসতে পারি না, তেমনি যাকে একবার ভালোবেসে ফেলি তাকে চাইলেই এই হৃদয় থেকে মুছে ফেলা যায় না। মানুষটা আমার না হলেও দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ, অনন্তকাল মানুষটা এই পোড়া মনের কোনো এক গহীন কোণে ঠিক ঘাপটি মেরে থাকে আজীবন। তানিয়া নামক এই নারী হয়তো এই জীবনে কখনো লাবিবের ব্যক্তিগত নারী হবে না, তবে বেঁচে থাকতে কোনো দিন সে তাকে ভুলবে না। অন্য কোনো নারীতে হয়তো অতখানি আসক্ত হতেও পারবে না সে কখনো। তবু আফসোস নেই লাবিবের। বুকের ভেতরটা বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে থাকলেও মুখে তার তৃপ্তির হাসি। অন্তত যাকে ভালোবাসে তাকে জানাতে তো পেরেছে। ভালোবাসার কথাই এই বা কম কি। আমি যাকে ভালোবেসেছি সে আমাকে কখনো ভালোবাসেনি। তোমার ভালোবাসা আমি খুব পুঁজি করে রাখবো, জানবো অন্তত কেউ আমায় ভালোবেসেছে। তানিয়ার বলে যাওয়া এই কথাটা সব সময় মনে থাকবে লাবিবের। পেছন থেকে একদম এগিয়ে এসে তার পাশে দাঁড়ায় রৌনক। হাত বাড়িয়ে লাবিবের কাঁধে হাত রাখে। সামনের দিকের থেকে চোখ না সরিয়েই লাবিব বলে, থ্যাংক ইউ স্যার। রৌনকের নিজের ঠোঁটের কোণেও সামান্য হাসি পরিলক্ষিত হয়। মনে হয় না আমি থ্যাঙ্কস পাবার মতো কিছু করেছি। আপনি না থাকলে তো আমি মানুষটাকে পেতাম না, আর না নিজের মনের কথা জানাতে পারতাম। রৌনক নিজের মুখে স্বীকার না করলেও লাবিব জানে তানিয়াকে খুঁজে পাবার পেছনে অবশ্যই তার হাত আছে। অন্যথায় এই সময় তার এখানে থাকার কথা নয়। অনেকক্ষণ আগেই তানিয়া লাবিবের চোখের আড়াল হয়ে গেছে। তারপরেও বেশ কিছুক্ষণ সেই দিকেই তাকিয়েছিল সে। এবারে দৃষ্টি সরিয়ে এনে পাশ ফিরে রৌনকের দিকে তাকিয়ে বলে, আমার জানা মতে আপনার এখন মিটিংয়ে থাকার কথা। মিটিং ফেলে এখানে কেন? লাক ফেভার করলে যা হয় আর কি। যাবার পথেই ফোন এলো, মিটিংটা ক্যান্সেল হয়েছে। ব্যাস আমি সুযোগটা লুফিয়ে নিলাম। আমার দুজন খুব কাছের মানুষের জীবনের এত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, আর আমি সেই মুহূর্তে সাক্ষী হব না, সেটা কি হয় নাকি? দুজনেই এক মুহূর্ত নিঃশব্দ হেসে নিয়ে রৌনক আরো বলে, চলো অফিসে যাই, লাঞ্চের পর মিটিং আছে আরেকটা। এটার পর আর আমাকে পাবে না। কোনো জরুরি কাজ থাকলে এখনই জানাও। আজ অফিস থেকে বেরিয়ে গেলে আর পাবে না আমাকে, আগেই বলে দিচ্ছি। ওকে বস। রৌনক যে প্রজেক্টটা নিয়ে ব্যস্ত ছিল সেটা কমপ্লিট হয়েছে। আজ থেকে তার কাজের ভার সামান্য কমেছে, যদিও কখনোই তার কাজের প্রেশার কম থাকে না। এত বড় একটা গ্রুপ অফ কোম্পানির মালিক তো সে এমনি এমনি হয়নি। তাই আবার কাজের চাপ বেড়ে যাবার আগেই চিত্রলেখাকে নিয়ে কিছুদিনের জন্য দূরে কোথাও যাবার পরিকল্পনা সেরে ফেলেছে সে। আজ রাতের ফ্লাইটেই তার চন্দ্রলেখাকে নিয়ে ব্যাংকক যাচ্ছে রৌনক দিন পাঁচেকের জন্য। এতদিন কাজের চাপে বউকে সে ঠিকঠাক সময় দিতে পারেনি। এছাড়াও সে ভুলে যায়নি তার চন্দ্রলেখা কোনো কারণে চিন্তিত, সেটাও জানতে হবে তাকে। তাই অফিসের সমস্ত দায়িত্ব লাবিবকে বুঝিয়ে দিয়ে প্রিয়তমাকে নিয়ে হারিয়ে যাবে কিছুদিনের জন্য। এখন একটাই তাড়া, তার দ্রুত অফিসের কাজ সেরে বাসায় ফিরে যাওয়া। গিয়েই চন্দ্রলেখাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরবে সে। ভাবতেই অস্থিরতা বাড়ছে তার। প্লেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তানিয়া। এমন কিছু একদমই আশা করেনি সে। মানুষের জীবন তার নিজস্ব পরিকল্পনায় চলে যায়, বরং সম্পূর্ণটা বিধাতার পূর্ব পরিকল্পিত। তানিয়া চোখ বন্ধ করতেই তার চোখের পাতায় ভেসে ওঠে লাবিবের বলা কথাগুলো। আমি আপনাকে ভালোবাসি। আচমকা লাবিবের মুখে এমন কথা শুনে অবাক না হয়ে পারে না সে। এতদিনের কর্মজীবনে বেশ অনেকবার লাবিবের সাথে কাজ করা হয়েছে তার, কিন্তু কখনো মনে হয়নি ছেলেটা অশুভ দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়েছে। এখন মনে হচ্ছে খুব ভালো করেই নিজের অনুভূতিদের আড়াল করে রেখেছিল। আচমকা লাবিবের কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারে না। লাবিব, আমি
কি বলবে শব্দ খুঁজে পেতে হিমশিম খায় তানিয়া। তাকে থামিয়ে দিয়ে লাবিব নিজেই বলে, আপনাকে কিছু বলতে হবে না, আমি আপনাকে ভালোবাসি, এটা আমার দায়। আপনাকে আমি কোনো দায় দিচ্ছি না। আপনার পক্ষ থেকে আমি কখনো কোনো ধরনের ইঙ্গিত পাইনি। অভাবে হয়তো কখনো আপনি আমাকে লক্ষ্যই করেননি, কিন্তু আমি করেছি। আমার দৃষ্টিতে আপনি সবসময় বিশেষ সম্মানের। নিজের অজান্তে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, টের পাবার আগে। যতক্ষণে টের পেলাম ততক্ষণে আমার আর ফিরে আসার রাস্তা খোলা নেই। আপনি একটু বলছি না, না, আপনাকে আমার ভালোবাসা গ্রহণ করতে হবে। আমি শুধু চাই আপনি জানুন, কেউ একজন আপনাকে ভালোবাসে, অসম্ভব ভালোবাসে। আপনি আমার হবেন না জেনেও আমি আপনাকে ভালোবাসি। আপনি জানেন, আমি আপনাকে ভালোবাসি, এতটুকু স্বীকৃতিই যথেষ্ট আমার এই জীবন কাটিয়ে দেবার জন্য। আমি শুরু থেকেই জানি আপনাকে নিজের করে পাবার মতো সৌভাগ্য আমার নেই। এই সত্যিটা অনেক আগেই মেনে নিয়েছি আমি শুধু চাই আমার ভালোবাসা মানুষটা ভালো থাকুক, যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, শুধু ভালো থাকুক, অনেক সুখে থাকুক। আপনার মুখের হাসিই যথেষ্ট আমার ভালো থাকার জন্য। লাবিবের বলা কথাগুলো শুনে তানিয়া কথা বলার খেই হারিয়ে ফেলেছিল। খানিক চুপ করে লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে নিজেকে সামলে নিয়ে পরে তানিয়া বলে, আমি যাকে ভালোবেসেছি সে আমাকে কখনো ভালোবাসেনি। তোমার ভালোবাসা আমি পুঁজি করে রাখবো, জানবো অন্তত কেউ আমায় ভালোবেসেছে। এক মুহূর্ত চুপ করে থাকার পর তানিয়া বলে, আসি, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আপনিও নিজের খেয়াল রাখবেন প্লিজ। আর কিছু না বলে নিজ গন্তব্যের দিকে পা বাড়ায় তানিয়া। নিজেকে আর ভালোবাসার অযোগ্য মনে হচ্ছে না তার। কেউ আমায় যত্ন করে ভালোবাসছে, এ যেন পরম অনুভূতি। খালি হাতে নয়, ভালোবাসা নামক স্বর্গীয় অনুভূতি হৃদয়ে পুঁজি করে যাচ্ছে সে। হয়তো কোনোদিন লাবিবকে তার ভালোবাসার বিনিময়ে ভালোবাসতে পারবে না সে, কিন্তু সারা জীবন লাবিবের এই ভালোবাসাকে সম্মান জানাবে সে। লাবিবের এই ভালোবাসা পুঁজি করে রাখবে। টেলিভিশন চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলছে, সবকটা চ্যানেলে একই নিউজ। বাংলাদেশের নামকরা ব্যবসায়ী জামান গ্রুপের কর্ণধার রৌনক জামান আজ বিকেলে অফিস থেকে নিজ বাসায় ফিরে যাবার সময় গুরুতর অ্যাক্সিডেন্ট করে বর্তমানে ঢাকার অ্যাপোলো হসপিটালে ভর্তি আছেন। তার বর্তমান অবস্থা কি সেটা এখনো জানা যায়নি। তার পরিবারের সদস্যরা খবর পাওয়া মাত্রই হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু রিপোর্টারদের সাথে এখনো পর্যন্ত কেউ সাক্ষাৎ করেনি। তাই ভেতরকার পরিস্থিতি এখনো সবার অজানা। জানা গেছে অ্যাক্সিডেন্টের সময় ঘটনাস্থানেই ড্রাইভারের মৃত্যু ঘটেছে। রৌনক জামানকে যখন হাসপাতালে আনা হয়েছে তখনও তার নিঃশ্বাস চলছিল, কিন্তু পরবর্তী অবস্থা এখনো সবার অজানা। রিপোর্টাররা জামান পরিবারের সদস্য, বিশেষ করে রৌনক জামানের স্ত্রী চিত্রলেখা জামানের সাথে দেখা করতে চাইলে রৌনক জামানের অ্যাসিস্ট্যান্ট জানিয়েছেন এই মুহূর্তে পরিবারের সদস্যরা কেউই কথা বলার মতো পরিস্থিতিতে নেই। সময় মতো মিডিয়াকে সকল আপডেট দেওয়া হবে। যে ডাক্তাররা রৌনক জামানের চিকিৎসা করছেন ওনারাও কেউ রিপোর্টারদের এই মুহূর্তে কোনো রকম সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে গোপন সূত্রে দুটি তথ্য জানা গেছে। এক, রৌনক জামান হাসপাতালে আসার পথেই মারা গেছেন, তাই এখনো পর্যন্ত মিডিয়াকে কিছু জানানো হচ্ছে না। দুই, রৌনক জামানকে যে কোনো মুহূর্তে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। অধৈর্য হয়ে সবাই অপেক্ষা করছে কখন ভেতর থেকে খবর আসবে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে রৌনক জামানের অবর্তমানে এত বড় ব্যবসা কে দেখবে। কেউ বলছে তার বড় ভাই রাদিন জামান, কেউ বলছে তানিয়া জামান যিনি রাদিন জামানের প্রাক্তন স্ত্রী এবং জামান গ্রুপের একজন শেয়ার হোল্ডার। আবার কেউ কেউ বলছে রৌনক জামানের স্ত্রী চিত্রলেখা জামান হয়তো কোম্পানির হাল ধরবে। এই সবই গুঞ্জন, সঠিক তথ্য এখনো জানা যায়নি। বিকেল বেলায় অফিস থেকে বাসায় ফেরার পথে রৌনকের গাড়ির ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়। তৎক্ষণাৎই দুটো পল্টি খেয়েছে গাড়িটা। ঘটনাস্থলে ড্রাইভারের মৃত্যু হলেও রৌনককে পাওয়া গেছে রক্তে মাখামাখি হয়ে অজ্ঞান অবস্থায়।
তখনও তার নিঃশ্বাস চলছিল। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে একটি মেজর অপারেশন হয়েছে তার। অপারেশনের পর তাকে রাখা হয়েছে আইসিইউতে। ইতিমধ্যেই অপারেশনের পর 3 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত রৌনকের জ্ঞান ফেরেনি। আইসিইউর বাইরের করিডোরেই বসে আছে দিলারা জামান, জাহানারা ও লাবিব। অবশ্য এক মুহূর্ত বসার সময় নেই লাবিবের। সে ফোন কল অ্যাটেন্ড করতে ব্যস্ত। চারিদিকে তাকেই সামাল দিতে হচ্ছে। খবর পেয়ে লিখন ছুটে এসেছে নিজের বোনকে সামাল দিতে। লিখনের সঙ্গে নার্গিস বেগমও আসতে চেয়েছিলেন, কিন্তু লিখন নিয়ে আসেনি। বলে এসেছে সে পরিস্থিতি বুঝে জানাবে। সাবারাও সবাই এসেছে খবর পাবার সঙ্গে সঙ্গেই। সবগুলো মানুষের মধ্যে একমাত্র অনুপস্থিত রয়েছে চিত্রলেখা, যাকে এই সময় রৌনকের সবচাইতে বেশি প্রয়োজন। লিখন আসার পর থেকে বোকার মতো দাঁড়িয়ে আছে। বুঝতে পারছে না তার কি করা উচিত। কাকে জিজ্ঞেস করবে সে চিত্রলেখার কথা? কম করে হলেও 10 থেকে 15 বার চিত্রলেখাকে ফোন করেছে সে, কিন্তু বোনের ফোনটা বারবার বন্ধ আছে। পরিবারের উপস্থিতিতে ভালোবাসার মানুষের সাথে কথা বলতে পারছে না রিপা, কিন্তু লিখনের কপালে চিন্তার ছাপ দেখে বুঝতে অসুবিধে হয় না তার এই চিন্তার কারণ কি। একই কারণে সে নিজেও চিন্তিত। রৌনকের অ্যাক্সিডেন্ট হয়েছে ঘন্টা 5 আগে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে রিপোর্ট করছে, অথচ চিত্রলেখার কোনো হদিশ নেই। এটা আসলেই চিন্তা করার জন্য যথেষ্ট। কথা বলতে পারছে না দেখে রিপা লিখনের নম্বরের SMS পাঠায়, যেখানে লেখা, জাহানারা আন্টি জানিয়েছে আপা নাকি সকালবেলায় বাসা থেকে বেরিয়েছে। তুমি কি জানো সে কোথায় আছে? রিপার পাঠানো SMSটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে লিখন। বুঝতে পারছে না কি জবাব দিবে সে। সকালবেলায় বেরিয়ে কোথায় গেছে তার বোন? এখনো কি রৌনকের অ্যাক্সিডেন্টের খবর পায়নি সে? নানা রকম ভাবনা এসে ভর করছে লিখনের মস্তিষ্কের ভেতর, যার কোনোটাই জবাব নেই তার কাছে। মানুষ সবসময় চেষ্টা করে নিজের জীবনটাকে পরিকল্পনা মাফিক পরিচালনা করতে, কিন্তু এই এত পরিকল্পনা ও পরিচালনার মধ্য দিয়ে এটাই ভুলে যায় মানুষের জীবন তার নিজের পরিকল্পনায় পরিচালিত হয় না, বরং মানব জীবনের সম্পূর্ণ পরিকল্পনাটাই অন্য একজনের হাতে, যার পরিকল্পনার বাইরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ নেই, কিচ্ছু নেই। আর সেই পরিকল্পনাকারীর কোনো পরিকল্পনাকে উপেক্ষা করার সাধ্য ক্ষুদ্র মানুষের নেই। অন্যথায় রৌনকের পরিকল্পনা মাফিক এই সময় তার প্রিয়তমাকে নিয়ে ব্যাংককে একান্তে সময় কাটানোর কথা ছিল, অথচ আজ 5 দিন ধরে সে অবচেতন হয়ে হাসপাতালের আইসিইউতে পড়ে আছে। আর এই সময়টাতে যে মানুষের তার পাশে থাকাটা সবচাইতে জরুরি ছিল, সেই মানুষটার কোনো খবর নেই। রৌনকের অ্যাক্সিডেন্ট হয়েছে 5 দিন আগে, অথচ এখনো পর্যন্ত চিত্রলেখার কোনো খোঁজ নেই। সে কোথায় আছে, কোথায় গেছে, সেই খবর কেউ জানে না। যেই শুনছে তার কাছেই মনে হচ্ছে মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এক হাতে শুরু থেকে সবটা লাবিবকে সামাল দিতে হচ্ছে। একদিকে বিজনেস আর একদিকে মিডিয়া, সেই সঙ্গে চিত্রলেখার মিসিং হওয়াটা, সব মিলিয়ে বেশ একটা হট্টগোলের সৃষ্টি হয়েছিল, যা বর্তমানে অনেকটা হালকা হয়ে এসেছে। কারণ 5 দিন পরে এখনো পর্যন্ত না তো রৌনকের জ্ঞান ফিরেছে, আর না চিত্রলেখার কোনো খোঁজ পাওয়া গেছে। প্রথমে লাবিব সহ অন্যরা সবাই ধরেই নিয়েছিল চিত্রলেখাকে হয়তো কেউ অপহরণ করেছে, হয়তো যে কোনো মুহূর্তেই অপহরণকারীদের ফোন আসবে মুক্তিপণ চেয়ে। চিত্রলেখা এমনিতেই একজন সাধারণ মানুষ হলেও মানুষটা সাধারণ নয়। যেদিন সে বিয়ে করে জামান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও রৌনক জামানের বউ হয়েছে, সেদিন থেকেই সে আর সাধারণ কেউ নেই। রৌনক জামানের বউ হবার সঙ্গে সঙ্গেই তার সব শত্রু বলি আর রাইফেল সবার চোখের নিশানা হয়ে গেছে চিত্রলেখা। সেই জন্যেই রৌনক যখন নিজে পারেনি, তখন তার ড্রাইভার চিত্রলেখাকে বাইরে নিয়ে গেছে। যেখানে যেটা প্রয়োজন হয়েছে, হয় রৌনক নয় তার অবর্তমানে লাবিব সামলেছে। তবুও চিত্রলেখার একা কোথাও যাবার পারমিশন ছিল না, তার নিজের সেফটির জন্যেই। অপহরণকারীরা যে কোনো সময় মুক্তিপণের জন্য ফোন করবে, এমন একটা প্রস্তুতি লাবিব আগে থেকেই নিয়ে রেখেছিল। এমনিতেই রৌনকের অ্যাক্সিডেন্টের পর থেকে সব সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে লাবিবকে, তবুও শুরু থেকেই একনিষ্ঠভাবেই সবটা সামাল দিয়ে আসছে সে।
রৌনকের অ্যাক্সিডেন্টের কথা শুনে বিচলিত হলেও তৎক্ষণাৎই নিজেকে সামলে নিয়েছিল সে। ওই মুহূর্তে সবকিছু সামাল দিবে এমন কেউ নেই, এমনকি রাদিনও বাংলাদেশে নেই। লাবিবের বুঝতে সময় লাগেনি তাকেই সব সামলে দিতে হবে। বুঝতে পারার পর এক মুহূর্ত সময় সে অপচয় করেনি, কিন্তু আচমকা চিত্রলেখার গায়েব হয়ে যাওয়াটা সে নিজেও হিসেব মেলাতে পারেনি। তাই টাকার ব্যবস্থা করতে ব্যাংকের ম্যানেজারের সাথে আগেই কথা বলে রেখেছিল সে। যদিও এই কাজে তানিয়ার বিশেষ ভূমিকা আছে, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন করে একটা দিন কেটে যাবার পর এখন বুঝতে পারছে চিত্রলেখাকে কেউ অপহরণ করেনি। অপহরণ কেস হলে নিশ্চয়ই এতদিনে ফোন কল চলে আসতো। একটা করে দিন যাচ্ছে আর সবার সন্দেহ গাঢ় হচ্ছে। চিত্রলেখা অপহরণ হয়নি এটা নিশ্চিন্ত হচ্ছে সবাই। প্রথম দিন মিডিয়া জানতো না চিত্রলেখার অনুপস্থিতির কথা, কিন্তু দ্বিতীয় দিন নিউজটা ফ্ল্যাশ হয়ে যাবার পর মিডিয়ায় নতুন করে তোলপাড় শুরু হয়েছিল। যে যেভাবে পেরেছে রং চং লাগিয়ে নিউজ বানিয়েছে, কিন্তু নতুন আপডেট না পেয়ে আপাতত মিডিয়াও খানিকটা ঠান্ডাই আছে। কোনো রকম নতুন ক্লু ছাড়া নতুন নিউজ করতে পারছে না। এছাড়া লাবিব সুতায় টান দেওয়ার ফলে উপর মহলেও চাপে সাংবাদিকেরাও খানিকটা চুপ মেরে আছে। কারণ কেউ কেউ নিউজ বানাতে গিয়ে চিত্রলেখার পরিবার ও আর্থিক অবস্থা পর্যন্ত টান দিয়েছিল। এমনকি ওদের আচমকা বিয়ে নিয়েও নানা রকম গুঞ্জন ওঠা শুরু করেছিল। বাধ্য হয়েই লাবিবকেও উপর মহলের সাহায্য নিতে হয়েছে। পারিবারিক স্বামী স্ত্রীকে নিয়ে কোনো রকম রং মাখিয়ে নিউজ করার ব্যাপারে ওপরের চাপ পেয়ে সবাই মোটামুটি ওসব নিয়ে কিছু বলছে না এই মুহূর্তে আর। কিন্তু গুঞ্জন চাইলেই তো দাবিয়ে রাখা যায় না। চারিদিকে কানা ঘোষা ঠিকই চলছে, ওসবে লাবিব পাত্তা দিচ্ছে না। আপাতত টিভি চ্যানেলগুলোর হেডলাইনে কিছু আসছে না, সেটাই যথেষ্ট। বাকিটা পরে দেখা যাবে। রৌনকের জ্ঞান না ফেরা পর্যন্ত লাবিবের যেটা ঠিক মনে হচ্ছে আপাতত সে সেটাই করছে। নিজের পাওয়ারে যতটুকু সম্ভব সেটুকু কাজে লাগিয়েই চিত্রলেখাকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করছে লাবিব। সফল হবে কিনা আপাতত সেই ভাবনা ভাবছে না সে। প্রথম কয়টা দিন চারিদিকে সামাল দিতে অনেকটা বেগ পেতে হয়েছে লাবিবকে, যার অর্ধেকটাই এখন কমে গেছে। নিউ ইয়র্কে পৌঁছেই রৌনকের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে একটা কঠিন ধাক্কা খেয়েছে তানিয়া। পৌঁছেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই লাবিবের সাথে যোগাযোগ করেছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে ফিরতি ফ্লাইট নিয়ে গতকালই ফিরে এসে পৌঁছেছে সে। তানিয়া চলে আসাতে যেন লাবিবের কাঁধের বোঝা অর্ধেকটাই নেমে গেছে। এসেই লাবিবকে অফিসের দায়িত্ব থেকে ছুটি দিয়েছে সে। অফিসের সবকিছু তানিয়া এসেই নিজ কাঁধে তুলে নিয়েছে। এছাড়া উপায়ও নেই কোনো। লাবিবকে হাসপাতালে থাকতে হচ্ছে। রৌনকের অ্যাক্সিডেন্টের কথা শুনে হাসপাতালে এসে পৌঁছে এরপর আর এক মুহূর্তের জন্যে হাসপাতাল তো দূরের কথা, আইসিইউর করিডোর ছেড়ে অন্যত্র যাবার সুযোগ হয়নি তার। চিত্রলেখাকে খুঁজে বের করতে 101 ফোন কল করতে হচ্ছে তাকে। এমতো অবস্থায় রৌনকের জ্ঞান না ফেরা পর্যন্ত তাকে রেখে বের হওয়ার কথা ভাবতেই পারছে না সে, ভরসাও পাচ্ছে না। রৌনককে না জানিয়ে এমনিতেই কোথাও যায় না চিত্রলেখা। ওই দিন সকালে কাউকে কিছু না জানিয়ে কোথায় গেছে সেটা কেউ জানে না। এমনকি চিত্রলেখার একমাত্র প্রাণের সই আফিফাও জানে না সে কোথায় আছে। আচমকা মানুষটার এভাবে নিরুদ্দেশ হয়ে যাবার পেছনে ঠিকঠাক কোনো লজিক দাঁড় করাতে পারছে না কেউ। সবাই এক প্রকার বিভীষিকাতে আছে। এতক্ষণ একটা জরুরি ফোন কলে ছিল লাবিব। ফোন কলে কথা শেষ করেই মোবাইলটা পকেটে পুরে নিয়ে আইসিইউর করিডোরে বসে অপেক্ষারত লিখনের পাশে গিয়ে বসে সে। লাবিবকে দেখে সামান্য হাসার চেষ্টা করে লিখন, কিন্তু মুখে হাসি কুলায় না তার। কিভাবে কুলাবে? যার প্রাপ্তবয়স্ক বোন এমন নিরুদ্দেশ, তার কি মুখে হাসি জোগানোর কথা? লিখন নিজেও নিজের মতো নানা জায়গায় চিত্রলেখার খোঁজ করার চেষ্টা করেছে, কিন্তু বিশেষ লাভ হয়নি। চিত্রলেখার পৃথিবীটা ছোট। 2 ভাই, 1 বোন আর খালা বাদে রৌনকের পরিবার। আগে অফিস করলেও বিয়ের পর থেকে অফিস করছে না সে।
এছাড়া অফিসে ওই এক লাবিব ছাড়া কারোর সাথে বিশেষ কোনো সখ্যতা বা বন্ধুত্ব ছিল না তার। এছাড়া বন্ধু বান্ধবী বলতে ওই একজন আফিফা, এরপর অন্য কোনো বান্ধবীও নেই তার। সব সময়ই চিত্রলেখার দুনিয়াটা কেবল নিজের পরিবারকে কেন্দ্র করেই ছিল। পরিবারের বাইরে কারোর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক বা সখ্যতা তৈরি করেনি সে। মলিন দৃষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, আবার কোনো খবর পাওয়া গেল লাবিব ভাই? লিখনের প্রশ্ন শুনে সামনের দিকের দেওয়াল থেকে চোখ সরিয়ে পাশ ফিরে লিখনের দিকে তাকায় লাবিব। ওই চোখে এক অসহায় ভাইয়ের বোনের জন্য চিন্তা, অস্থিরতা, আকুলতা স্পষ্ট দেখতে পায় সে। কিন্তু এই মুহূর্তে এই অসহায় ভাইকে দেওয়ার মতো কোনো সান্ত্বনা জানা নেই লাবিবের। সে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। চিত্রলেখাকে সে খুঁজে না পেলেও অন্তত রৌনক না ওঠা পর্যন্ত সে নিজের চেষ্টা চালিয়ে যাবে। লিখনের পায়ের উপর থাকা তার একটা হাতের উপর হাত রেখে তাকে আশ্বস্ত করার চেষ্টা করে লাবিব। বলে, চিন্তা করো না লিখন, আমি কোনো আপডেট পাবার সঙ্গে সঙ্গেই তোমাকে জানাবো। 5 দিন হয়ে গেল লাবিব ভাই, এখন পর্যন্ত আমার বোনটার। লিখনের গলা ধরে আসে, আর কথা বলতে পারে না সে। মায়ের মতো বড় বোনকে কেন্দ্র করে কোনো ধরনের কুচিন্তা করতে চাইছে না, যদিও কিন্তু কুচিন্তা তো আর না চাইলেই বসে থাকে না। লিখন না চাইলেও নানা রকমের কুচিন্তা তার মস্তিষ্কে এসে ভর করছে। হাজার চেষ্টা করেও ও সব মাথা থেকে ছেড়ে ফেলতে পারছে না সে। লিখনের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে বলে, আর একটু ধৈর্য রাখো ভাই, আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। স্যার ঠিক থাকলে হয়তো এতক্ষণে আমরা চিত্রলেখাকে পেয়ে যেতাম। তবুও আমি কোনো ত্রুটি রাখছি না লিখন। এটা লিখন নিজেও জানে। লাবিব সত্যিই তার সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে, কোনো দিকে কোনো ত্রুটি রাখছে না। আবার এটাও সত্যি রৌনক সুস্থ থাকলে এতক্ষণে আকাশ জমিন এক করে হলেও চিত্রলেখাকে খুঁজে বের করে ফেলতো। আপাতত ধৈর্য রাখা ছাড়া কিছু করার নেই কারোরই। খানিকক্ষণ চুপ করে থেকে লাবিব জানতে চায়, খালার শরীরের কি অবস্থা এখন? ঔষধ দিয়ে প্রেসার খানিকটা নিয়ন্ত্রণে আছে আপাতত। চিত্রলেখাকে পাওয়া যাচ্ছে না শোনার পর থেকে নার্গিস বেগমের শরীরের অবস্থা ভালো নেই। প্রেশার বেড়েছে, যা নামতেই চাইছে না। জরুরি বিভাগে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল, সেখানেও লাবিব বিশেষ ভূমিকা রেখেছে। চিত্রলেখার খালার চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি না থাকে সেই দিকেও খেয়াল রেখেছে সে। রৌনককে দীর্ঘদিন ধরে চিনে লাবিব। সেই চেনা জানা থেকেই তার যা মনে হয়েছে রৌনক সুস্থ থাকলে যা করতো লাবিব নিজ দায়িত্বে সেটাই করেছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে লিখন জিজ্ঞেস করে, ডাক্তাররা কি বলছে? যা বলার তা তো আগেই বলে দিয়েছে, এখন শুধু অপেক্ষা। আরো 2 দিন যাবার পর নতুন করে কিছু বলা যাবে। আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আজকের মতো আসি তাহলে। স্যারের সাথে দেখা করবে না? কাল আবার আসবো। প্রতিদিনই একবার করে এদিকে আসছে লিখন রৌনকের খবর নিতে, সেই সাথে নিজের বোনের কোনো আপডেট পাওয়া যায় কিনা সেই আশায়। লাবিব নিজেও উঠে দাঁড়িয়ে সম্মতিতে মাথা ঝাঁকায়। লিখনকে বিদায় দিয়ে রৌনকের আইসিইউর কেবিনের দরজার সামনে এসে দাঁড়ায়। গ্লাসের দরজার এপাশ থেকেই দেখা যাচ্ছে শান্ত ভঙ্গিতে ঘুমিয়ে আছে সে। এই বিশ্রামটা তার দরকার। ডাক্তার রাই জানিয়েছে অ্যাক্সিডেন্টে রৌনকের মস্তিষ্কে অতিরিক্ত প্রেসার পড়েছে, যার ফলে তার মস্তিষ্ক ঘুমিয়ে আছে। ডাক্তাররা জানিয়েছে সাময়িক কোমায় আছে সে। সেই সাথে এটাও জানিয়েছে দিন 7 মধ্যেই জ্ঞান ফিরে আসবে তার। আশা করছে ব্রেইন তার পর্যাপ্ত বিশ্রাম পেয়ে গেলেই আবার সজাগ হবে সে। ডাক্তারদের বলে দেওয়া সময়ের মধ্যে আজ 5ম দিন চলছে। আগামী 2 দিনে জ্ঞান না ফিরলে ব্যাপারগুলো কমপ্লিকেটেড হতে শুরু করবে। আজ সারাদিনও আশাবাদী ছিল লাবিব, হয়তো যে কোনো সময় রৌনকের জ্ঞান ফিরে আসবে। কিন্তু দিন ঢেলে যাবার পরেও যখন দেখলো কোনো হদিশ নেই, তারপর থেকেই দুশ্চিন্তায় অন্ধকার লাগছে সবকিছু। মনে মনে প্রতি মুহূর্ত আল্লাহকেই ডেকে যাচ্ছে সে। এই মানুষটা থাকা না থাকার উপর অনেক কিছু নির্ভর করছে। অনেকের ভালো মন্দ জড়িয়ে আছে এই একজন মানুষের সাথে।
রাত 10:30টার মতো বাজে ঘড়িতে। আইসিইউর কেবিনের বাইরে ট্রান্সপারেন্ট দরজার এপাশে দাঁড়িয়ে ঘুমিয়ে থাকা রৌনকের দিকে তাকিয়ে আছে তানিয়া লাবিবের পাশে। বেশ কিছুক্ষণ মৌন থেকে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তানিয়াই প্রথমে বলে, রনকটার জলদি ফেরা ভীষণ জরুরি। তানিয়ার কথার প্রেক্ষিতে কিছু বলে না লাবিব। সে এখনো রৌনকের দিকেই তাকিয়ে আছে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়েই আসতেছে, সেই সঙ্গে এক একটা মুহূর্ত এগিয়ে যাচ্ছে। এই সময়টাকে বেঁধে রাখা গেলে হয়তো খুব ভালো হতো, কিন্তু আফসোস সময়কে বেঁধে রাখার কোনো উপায় নেই। মানুষকে সম্পর্ক নামক দোহাই দিয়ে বেঁধে রাখা গেলেও সময়কে কোনোভাবেই বেঁধে রাখা যায় না, আর না সময় নিজের গতির পরিবর্তন করে। হতাশ ভঙ্গিতে নিজের চুলে হাত চালায় লাবিব। একটু আগে যে তালে তানিয়া নিঃশ্বাস ছেড়েছিল, একই তালে হতাশা মিশ্রিত একটি দীর্ঘশ্বাস ছেড়ে কাপা ঠোঁটে বলে, আমার ভয় লাগছে। তানিয়া জানে লাবিবের এই ভয় অযৌক্তিক নয়। এই মানুষটার সাথে কেবল গুটি কয়েক মানুষ নয়, বরং অনেকগুলো মানুষ, তাদের জীবন একটা গোটা জামান ইন্ডাস্ট্রিজ জড়িয়ে আছে। এই মানুষটার অবর্তমানে কি হবে সেই অনাকাঙ্ক্ষিত দিনের কথা ভেবেই লাবিবের এই ভয় পাওয়া। লাবিবকে কি সান্ত্বনা দিবে বুঝে পায় না তানিয়া। সে নিজেও কি ভয় পাচ্ছে? তবে ভয় সে নিজেও পাচ্ছে। সে নিজেও কি ভয় পাচ্ছে না? পাচ্ছে তো, প্রকাশ করতে পারছে না, তবে ভয় সে নিজেও পাচ্ছে। রৌনক মানুষটা তার আশেপাশের মানুষগুলোর জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন, ঠিক উপন্যাসের প্রধান চরিত্রদের মতো। যে চরিত্রের অনুপস্থিতিতে মূল গল্প তার খই হারাবে, সেরকম গুরুত্বপূর্ণ। ভয় পেও না লাবিব, ভয় পেও না, রনক ঠিক ফিরবে। বিড়বিড় করে বলে কথাগুলো তানিয়া, যেন তার নিজের বলা কথা সে নিজেই পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস করতে চায়, কিন্তু কোথায় যেন একটা কিন্তু থেকেই যায়। মৃত্যুর উপর মানুষের হাত থাকলে কেউ কখনোই মৃত্যুকে বেছে নিত না। সবাই কেবল বেঁচে থাকতে চায়, সুখে থাকতে চায়। সামনের দিক থেকে চোখ সরিয়ে এনে তানিয়ার মুখের দিকে তাকিয়ে লাবিব বলে, জানি না কি হবে, আমার সত্যি ভয় করছে। এক মুহূর্ত থেমে লাবিব তার কথায় আরো চোখ করে বলে, আমি কি একটু আপনার হাতটা ধরতে পারি প্লিজ? অবাক হওয়া দৃষ্টি নিয়ে সামনের দিক থেকে চোখ নামিয়ে লাবিবের মুখোমুখি তাকায় তানিয়া। সে জানে, ভুলে যায়নি এই মুহূর্তে তার পাশে দাঁড়িয়ে থাকা এই পুরুষ তাকে ভালোবাসে। যে ভালোবাসাকে আঁচলা ভরে গ্রহণ করার ক্ষমতা তার নেই, আবার চাইলেও সে একবার জেনে যাবার পর এই ভালোবাসা অস্বীকারও করতে পারছে না। ভালোবাসাটা বড়ই ব্যক্তিগত অনুভূতি। ভালোবাসা কারো বাধা মানে কোনো নিষেধ বোঝে না। একবার কোনো মন কাউকে ভালোবেসে ফেলার পর নিজের মতো ভালোবাসতেই থাকে। তানিয়া জানে, বুঝতে পারছে লাবিব কখনো তার সামনে নিজের ভালোবাসার দাবি নিয়ে আসবে না। তবুও সে এই যে জেনে যাওয়াটা, জানার পর কিছু করতে না পারাটা ভীষণ কষ্টদায়ক। বাকিটা জীবন যতবার লাবিবের সাথে তার দৃষ্টির আদান প্রদান হবে, লাবিবের ভালোবাসা গ্রহণ করতে না পারার, তার ভালোবাসার বিনিময়ে তাকে ভালোবাসতে না পারার অনুশোচনা একটা জীবন ভর প্রতি মুহূর্ত তাকে কুড়ে কুড়ে খাবে। কারণ সে জানে ভালোবাসার মানুষটার থেকে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পাওয়াটা কতখানি পীড়াময়, কতখানি বুক জ্বালাপড়া করার মতো অশান্তির, কতখানি নিঃশ্বাস ভার হওয়া। লিফট কল করে দাঁড়িয়ে আছে লাবিব তানিয়া পাশাপাশি। নিরাপত্তাদের শব্দের প্রহারে চূর্ণ বিচূর্ণ করে তানিয়া বলে, আজকের রাতটা না হয় আমি থেকে যাই রনকের কাছে, তুমি বাসায় গিয়ে রেস্ট করো। তোমার নিজেরও বিশ্রাম করাটা জরুরি লাবিব। এই সময় তুমি বা আমি কেউ অসুস্থ হয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই আজ না হয় আমি। তানিয়াকে কথা শেষ করতে না দিয়ে লাবিব বলে, বাসায় গিয়ে আমার রেস্ট হবে না, এখানেই ঠিক আছি আমি। স্যারের জ্ঞানটা ফিরুক, উনি বাসায় ফিরুক, তারপর না হয় একেবারেই বিশ্রাম করা যাবে। আপনি বাসায় যান, আমার থেকে আপনার বিশ্রাম বেশি প্রয়োজন। ওদিকটা তো আপনাকেই একলা হাতে সামাল দিতে হচ্ছে। চিত্রলেখার কোনো খবর পেলে লাবিব? না। লাবিবের কণ্ঠের হতাশা বাড়ে।
এই নাটা বলতে তার নিজেরই কষ্ট হচ্ছে। চিত্রলেখা কেবল রৌনকের বউ সেজন্যে নয়, লাবিবের অনেক ভালো একজন বন্ধুও সে। নিজের সবটুকু চেষ্টা করেও তার বন্ধুকে খুঁজে বের করতে পারছে না। শেষ পর্যন্ত পাবে কিনা সেই আশাও রাখতে পারছে না। এতগুলো মানুষ তাকিয়ে আছে তার দিকে, অথচ কাউকে দেওয়ার মতো কোনো আশা ভরসা নেই তার কাছে। বড় অসহায় লাগে নিজেকে লাবিবের। লিফটটা খুলে গেলে ভেতরে প্রবেশ করে লাবিবের মুখোমুখি দাঁড়িয়ে তানিয়া বলে, আসছি, নিজের খেয়াল রেখো। লাবিব জবাব দেওয়ার সুযোগ পায় না। সে কিছু বলার আগেই লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকেই লাবিব মনে মনে আওড়ায়, আপনিও নিজের খেয়াল রাখবেন, আমার ভালোবাসার মানুষ। তানিয়াকে বিদায় দিতে না দিতেই একটা জরুরি কল অ্যাটেন্ড করতে হয় লাবিবকে। ফোন কলে কথা শেষ করে রৌনকের কেবিনের দিকে আগায় সে, কিন্তু খানিকটা কাছাকাছি আসতেই মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় রৌনকের কেবিন থেকে দ্রুত কদমে ব্যস্ত হয়ে নার্সকে বের হতে দেখে। নিজের কদমের জোর বাড়িয়ে কেবিনের দরজার কাছে এসে দাঁড়ায় সে। ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে তার পেছন থেকে এগিয়ে এসে একজন নার্স বলে, আপনি বাইরে থাকুন প্লিজ, এখন ভিতরে যাবেন না। ডক্টর সাহেব ভিতরে আছেন, চিন্তার কোনো কারণ নেই। লাবিব বুঝতে পারে না হচ্ছেটা কি। সামান্য কয়েক মিনিটের ব্যবধানে কি হয়ে গেল এমন। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার, ঠিক আছে তো? পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। সত্যি? খুশি হবে না অবাক বুঝতে পারে না লাবিব। তাকে আশ্বস্ত করে নার্স জানায়, জি, ডক্টর চেক আপ করছেন। চেক আপ হয়ে গেলে পরে আপনাকে ভিতরে ডাকা হবে, ততক্ষণ বাইরে ওয়েট করুন। নার্স লাবিবকে বাইরে রেখে ভেতরে চলে গেলে সে ওখানেই দাঁড়িয়ে থাকে। ডাক্তার নার্সের জন্য রৌনককে দেখা যাচ্ছে না এখান থেকে, তাই কানে শোনা কথা এখনো অবধি বিশ্বাস হচ্ছে না তার। নিজ চোখে দেখার পরেও হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। তবুও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় মানসে। সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তার সরতেই লাবিব ট্রান্সপারেন্ট দরজার এই পাশ থেকে দেখতে পায় রৌনক কথা বলছে। লাবিবের নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এতক্ষণ খেয়ালই হয়নি তার তানিয়া তো একটু আগেই গেল। নিশ্চয়ই বেশি একটা দূরে যায়নি সে। সঙ্গে সঙ্গেই ফোন লাগায় সে তানিয়াকে রৌনকের জ্ঞান ফেরার কথা জানাতে। তানিয়াকে জানিয়ে দেয় কাউকে এক্ষুনি কিছু না জানাতে, আগে রৌনকের সাথে কথা বলবে, তারপর সবাইকে জানানো হবে তার জ্ঞান ফেরার কথা। তাই কাউকে কিছু না জানিয়ে তাকে একাই হাসপাতালে ফিরে আসতে বলে। তানিয়ার সাথে কথা বলা শেষ করতে না করতেই লাবিব দেখতে পায় কেবিনের দরজা দিয়ে ডাক্তার বেরিয়ে আসছে। ডাক্তারের কাছাকাছি এগিয়ে গিয়ে লাবিব জানতে চায়, এখন স্যারের কি অবস্থা বুঝছেন? কথাবার্তা স্বাভাবিক আছে। কাল কিছু টেস্ট করাবো। সবগুলো টেস্টের রেজাল্ট যদি নর্মাল থাকে তাহলে আর চিন্তার কোনো কারণ থাকবে না, আর কোনো ভয়ও থাকবে না। হ্যান্ডশেক করার উদ্দেশ্যে ডাক্তারের দিকে হাত বাড়িয়ে দিয়ে লাবিব বলে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। হাসি মুখ করে ডাক্তার বলে, ইটস ওকে। সব টেস্ট হয়ে যাওয়া অবধি জামান সাহেব আইসিইউতেই থাকবেন। রেজাল্ট সব নর্মাল আসলে তারপর না হয় কেবিনে শিফট করা দেওয়া হবে। আমি কি ভেতরে যেতে পারবো? অবশ্যই, উনি আপনার জন্যই অপেক্ষা করছেন। থ্যাংক ইউ অ্যাগেন ডক্টর। আইসিইউর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই লাবিব দেখে রৌনক এদিকেই তাকিয়ে আছে। কেন আর কার জন্যে তাকিয়ে আছে সেটা বুঝতে অসুবিধে হয় না তার। রৌনকের বেডের মাথার দিকটা তুলে দেওয়া হয়েছে। আধশোয়া অবস্থায় শুয়ে আছে সে। এই ভীতি স্যালাইনের সাথে মেডিসিন চাচ্ছে এখনো। লাবিব কাছাকাছি এগিয়ে এসে দাঁড়াতেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রৌনক জিজ্ঞেস করে, চন্দ্র কোথায়? আমার এক্ষুনি ওকে চাই, কল হার রাইট নাও। তৎক্ষণাৎ জবাব দিতেই হিমশিম খায় লাবিব। মাত্রই জ্ঞান ফিরেছে, তাও টানা 5 দিন কোমায় থাকার পর। এক্ষুনি এমন একটা নিউজ তাকে দেওয়া উচিত হবে কিনা বুঝতে পারছে না সে। মনে মনে নিজেকে উদ্ভট গালাগাল দেয় লাবিব ডাক্তারের থেকে আগেই কিছু জেনে না নেওয়ার জন্য। লাবিব, আপনার এখন রেস্ট বেশি দরকার। লাবিব, আমার চন্দ্রকে লাগবে। আই ওয়ান্ট হার নাও। কিভাবে চিত্রলেখার মিসিং হওয়ার খবর জানাবে সেই কথা গোছাতে মনে মনে হিমশিম খায় লাবিব। কথা গুছিয়ে নিতেই চোখ বন্ধ করে নিজেকে কপালে হাত ঘেঁষে নেয়। ইতিমধ্যেই ধৈর্য হারাতে শুরু করেছে রৌনক। লাবিব কোনো জবাব দিচ্ছে না দেখে দাঁত চেপে আবার তাকে ডাকে, লাবিব, চন্দ্র কোথায়? জানি না।
কথাটা বলতে চায়নি লাবিব, বেফাস বেরিয়ে গেছে তার মুখ গলে নিজেকে আটকানোর আগেই। লাবিবের কথা শুনে চোখ সরু করে তার দিকে তাকায় রৌনক, ঠান্ডা কণ্ঠে জানতে চায়, জানি না মানে? আর ইউ ইন ইউর সেন্স? আমি একা না, আমরা কেউই জানি না চিত্রলেখা কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। হোয়াট দ্য ফাক আর ইউ টকিং লাবিব? রৌনক উত্তেজিত হতে শুরু করে দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তার উত্তেজিত হওয়া একদম ঠিক হবে না। আর এক কদম তার কাছাকাছি এগিয়ে দাঁড়ায় লাবিব, রৌনককে ঠান্ডা করার প্রচেষ্টায় বলে, প্লিজ আপনি উত্তেজিত হবেন না। আমি চেষ্টা চালাচ্ছি চিত্রলেখাকে খুঁজে বের করা, কিন্তু কি? অনেক চেষ্টা করেও এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। এখন অবধি কেউ কোনো আপডেট দিতে পারছে না। কয়েক মুহূর্ত চুপ করে থাকে রৌনক। তাকে চুপ করে থাকতে দেখে লাবিবের প্রেশার বাড়তে আরম্ভ করে দিয়েছে। মনে মনে আগের চাইতে আরও বেশি জঘন্য গালাগাল দেয় সে নিজেকে। এখনই না বললেও চলতো, বললেই পারতো চিত্রলেখা বাসায় আছে, সকালে আসবে, এতে অন্তত রাতটা সময় পাওয়া যেত। এমন হতে পারতো সকাল অবধি চিত্রলেখাকে খুঁজে পাওয়া গেল। একটা ব্লান্ডার করে ফেলেছে সে, হাতের তালু ঠান্ডা হয়ে আসছে তার। কিছুক্ষণ চুপ করে অন্যমনস্ক হয়ে থাকার পর রৌনক জিজ্ঞেস করে, কখন থেকে মিসিং আমার চন্দ্র? আপনার যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন থেকেই। কয়দিন? 5 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার, আজ 6th ডে। 6 দিন? জি। কোনো আপডেট? এখন পর্যন্ত কোনো আপডেট নেই। কেউ জানে না চিত্রলেখা কোথায় গেছে, কেন গেছে। ওর মোবাইল লোকেশন ট্র্যাক করেছো? করেছি, লাস্ট লোকেশন বাসারটাই দেখায়। খুব সম্ভবত বাসা থেকে বের হওয়ার আগেই নিজের ফোনটা অফ করে ফেলেছিল সে, তাই নতুন কোনো লোকেশনের আপডেট পাওয়া যায়নি। পুরো ঘটনাটা খুলে বলো তো, কোথা থেকে আর কিভাবে মিসিং হলো? জাহানারা আন্টি জানিয়েছেন ওই দিন সকালবেলায় আপনি অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পর ঘণ্টাখানেক বাদেই কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়েছে চিত্রলেখা। সঙ্গে ড্রাইভার কেউ নেয়নি, এমনকি জাহানারা আন্টি কেউ জানায়নি কোথায় যাচ্ছে, কখন বাসায় ফিরবে। এমনভাবে বেরিয়েছে যেন কেউ তাকে দেখতে না পায়। এমনকি ওই বাসায়ও যায়নি। লেখনরাও জানে না চিত্রলেখা কোথায় আছে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কিডন্যাপিং কেস, আপনার তো শত্রুর অভাব নেই, তবে তেমনটাও হয়নি। আমি চেষ্টা করেছিলাম চিত্রলেখার মিসিংয়ের ব্যাপারটা যেন মিডিয়াতে লিক না হয়, কিন্তু রৌনকের বুঝতে অসুবিধে হয় না লাবিব কি বলতে চাইছে। কিছুক্ষণ চুপ করে থেকে আরো কিছু একটা ভাবে সে, তারপরও জিজ্ঞেস করে, আমার মোবাইলটা কোথায়? নিজের ব্লেজারের ভেতর দিকটার পকেট থেকে একটা নতুন মোবাইল ফোন বের করে রৌনকের দিকে এগিয়ে দিতে দিতে লাবিব বলে, অ্যাক্সিডেন্টের সময়ে আপনার ফোনটা ভেঙে গিয়েছিল, তাই নতুন একটা ফোন কিনে সিমটা চালু করে রেখেছি আমি আমার কাছে। ভালো করেছো। লাবিবের হাত থেকে ফোনটা নিয়ে তাতে ব্যস্ত হয় রৌনক। প্রথমেই একটা ইন্টারনেট প্যাকেজ কিনে নেয় সে। তারপর তার ব্যক্তিগত ইমেলটা কানেক্ট করে একজনকে ফোন করতে হবে। তার একটা ফোন কলে যথেষ্ট চিত্রলেখাকে এই মুহূর্তে কোথায় আছে, কেমন আছে সেই ইনফরমেশন বের করতে। ইমেল কানেক্ট করে নম্বর লোড হবার আগেই একটা ইমেল আসার নোটিফিকেশনে তার নজর আটকায়। তৎক্ষণাৎই ইমেলের ইনবক্সে যায় সে। অতিবাহিত হওয়া প্রতি মুহূর্তের সাথে রৌনকের চোখ মুখের ভঙ্গি পরিবর্তন হতে থাকলে তা দেখে লাবিব চিন্তিত কণ্ঠে জানতে চায়, এনি প্রবলেম স্যার? আরও কিছুক্ষণ নিজের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর ফোনটা লাবিবের দিকে এগিয়ে দেয় রৌনক। ভ্রু কুঁচকে তার হাত থেকে ফোনটা নেয় লাবিব। মোবাইলের স্ক্রিনে চোখ রাখতেই দেখতে পায় চিত্রলেখার পাঠানো ইমেল। বলা যায় ইমেলের মাধ্যমে চিঠি লিখে রেখে গেছে সে রৌনকের জন্য। চিত্রলেখার রৌনককে পাঠানো ইমেলটা এরূপ, আমি চলে যাচ্ছি, দয়া করে আমাকে খোঁজার চেষ্টা করবেন না। আমি জানি আমি চাইলেই আপনার দৃষ্টির আড়ালে যেতে পারবো না। আপনি সব সময় ছায়ার মতো আমার সাথেই আছেন, কিন্তু আমি আর আপনার ছায়া হয়ে থাকতে চাই না। আমার সকল দায় দায়িত্ব থেকে অনেক আগেই আমাকে মুক্ত দিয়েছেন সব নিজের কাঁধে নিয়ে। এই ভরসাতেই চলে যাচ্ছি। আপনি আছেন, আমি না থাকলেও চলবে। আর কোনোদিন কোনোভাবে আমাদের দেখা না হোক। আমি কখনো আপনার মুখোমুখি হতে চাই না। যদি হয়েও যাই তাহলে আগেই আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন প্লিজ। আমার শেষ অনুরোধ, ভুলে যাবেন আমাকে। আমি কখনো আপনার জীবনে এসেছিলাম, ভুলে যাবেন প্লিজ। আমাকে খুঁজবেন না। আমি যেখানেই থাকি, যেমনই থাকি না কেন, জানবেন আমি শুধু আপনাকেই ভালোবেসেছি।
আপনার পর আর কেউ আসবে না আমার জীবনে। যা পেয়েছি আপনার থেকে তা আঁকড়ে ধরেই বেঁচে থাকবো না হয়। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার সব দোয়া আপনার জন্য। আপনার চন্দ্রলেখা। চিত্রলেখার ইমেলটা কয়েকবার করে পড়ে লাবিব যেন নিজের চোখে দেখা লেখা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে রৌনকের দিকে তাকায় সে। অন্যদিকে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে রেখেছে রৌনক। সামান্য ধরে আসা কণ্ঠে লাবিব জানতে চায়, আপনি খুঁজবেন না চিত্রলেখাকে? না। কেন? যাকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারিনি, যে নিজে থেকে হারিয়ে যেতে চায়, তাকে কি দিয়ে আটকাবো আমি? জোর করে ভালোবাসা আদায় করা যায় না লাবিব। এই কথা তোমার থেকে ভালো কে জানে বলো? কিন্তু চিত্রলেখা আপনাকে ভালোবাসে। আর কোনো জবাব দেয় না রৌনক। জবাবের আশায় লাবিব পাশে দাঁড়িয়ে থাকলেও রৌনক রাগ করে না। নিঃশ্বাস গাঢ় হয়েছে তার, চোয়াল শক্ত হয়ে আছে। ইচ্ছে করছে হাতের কাছে যা আছে সব ভেঙে চুরমার করে ফেলতে, পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিতে। কিন্তু সে কিছুই করবে না। যে স্বইচ্ছায় চলে যেতে চায় তাকে সে আটকে রাখবে না। জোর করে আটকে রেখে কারো ভালোবাসা আদায় করা যায় না। বিয়ের পর থেকে প্রতিটি মুহূর্ত চিত্রলেখাকে সে নিজের ভালোবাসা বুঝিয়েছে। এর পরেও যদি সে চলে যেতে চায় তাহলে রৌনকের কিছুই করার নেই। কোনো দিনও নিজের ভালোবাসার দাবি নিয়ে সম্পর্কের দোহাই দিয়ে চিত্রলেখার সামনে গিয়ে দাঁড়াবে না সে। চিত্রলেখার সাথে পথ চলার বুঝি এখানেই সমাপ্তি। রনু, আচমকা তানিয়ার ডাকে ভাবনার অতল থেকে বাস্তবতায় ফিরে আসে রৌনক। তানিয়াকে দেখে মেকি হাসার চেষ্টা করে, যা আসলে কাজে দেয় না। তানিয়ার দৃষ্টিতে সবার আগে রৌনকের লাল হয়ে থাকা ভালোবাসার মানুষকে হারিয়ে শূন্যতায় ডুবে যাওয়া চোখ জোড়া ধরা পড়ে। যারা জানান দেয় সে ভালো নেই, তার ভালো থাকার দিনগুলো ফুরিয়ে গেছে। আর কোনো দিন ভালো থাকবে না সে। তার জীবনের সব ভালো মুছে গেছে। ঘরের দক্ষিণ দিকের জানালা ধরে দাঁড়িয়ে আছে চিত্রলেখা। অন্ধকার রাতে নিঃসঙ্গ একলা চাঁদটাকে দেখতে ব্যস্ত সে। এই মুহূর্তে সে নিজেও ওই চাঁদটার মতোই নিঃসঙ্গ আর ভীষণ একলা। তবে তার এই একাকিত্বের দায়ভার একান্তই তার নিজের। এই একাকিত্ব চিত্রলেখার নিজের বেছে নেওয়া। তাই বাকি জীবন তাকে একলাই কাটাতে হবে ভালোবাসার মানুষের থেকে অনেক দূরে। এই জীবনে আর সে কোনোদিন মানুষটাকে দেখতে পাবে না। যতবার চিত্রলেখার মনে পড়েছে সে আর কোনোদিন রৌনককে দেখতে পাবে না, একটু ছুঁয়ে দিতে পারবে না, ইচ্ছে বা অনিচ্ছায় তার চোখ গলে গাল বেয়ে অশ্রু ঝরেছে। বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চিত্রলেখা নিজের সাথেই বলে, আমার আর কিছুই করার ছিল না। আমি চুপচাপ দাঁড়িয়ে আপনার ক্ষতি হতে দেখতে পারতাম না। চিত্রলেখা চলে গেছে রৌনকের জীবন থেকে, তাকে ভালোবাসা নামক মাতাল হাওয়ায় পুরোপুরি উন্মাদ করে দিয়ে। যে উন্মাদনা আরোগ্য নেয়, এতখানি ভালো তো সে তিলোত্তমাকেও কোনোদিন বাসেনি। এই মাতাল হাওয়া থেকে বের হবার পথ জানা নেই রৌনকের। এমনকি সে এটাও জানে না কোনো দিন সে চিত্রলেখা নামক এই মাতাল করা অনুভূতি থেকে বেরিয়ে আসতে পারবে কিনা। তবে মুখে যাই বলুক না কেন, অবচেতন মনে সে নিজেও কোনোদিন চিত্রলেখা নামক এই মাতাল হাওয়া, এই ঘোর থেকে বেরিয়ে আসতে চায় না। যে কয়টা দিন বেঁচে থাকবে তার হৃদয় দেওয়ালে চিত্রলেখার নামটাই খোদাই করা থাকবে ভালোবাসা নামক মাতাল হাওয়া হয়ে, উন্মাদনা হয়ে। ভালোবাসার সম্পূর্ণ অনুভূতিটাই নেশার মতো, আর নেশা করলে তো সর্বনাশ হবেই। ভালোবাসা নামক মাতাল করা নেশা রৌনক চিত্রলেখা দুজনেরই সর্বনাশের ডাক দিয়ে ফেলেছে। এখন এই আগুনে জ্বলে পুড়ে ছারখার হওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। কারণ এরপর হয়তো আর কোনো দিন তারা একে অপরের মুখোমুখি হবে না। দূর থেকেই ভালোবাসা তাদের পোড়াবে। মৃত্যু কারোই হবে না, তবুও দুজনেই প্রতি মুহূর্ত পুড়ে মরবে একে অন্যের শূন্যতায়, একে অপরের অভাবে। কারণ ভালোবাসা যে মাতাল হাওয়া।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।